ঘটনাটির সময়কাল 1975 বা 76 এমন একটা সময় হবে। নানা কিন্তু তখন যুবক ছিলেন, আর নানার নাম ছিল ইউনুস। তো ইউনুস নানা কিন্তু তখন বিয়ে করেছেন, তখন কিন্তু ওনার বেশ কয়েকজন সন্তানও হয়েছে। তো একদিন বিকেল বেলা ওনার নানার বাড়িতে কিছু মেহমান আসেন। তো নানা ছিলেন বাড়ির বাইরে অন্য একটি কাজে। তো নানা যখন সন্ধ্যায় কাজ শেষে বাড়িতে গিয়েছেন, গিয়ে দেখেন মেহমান এসেছেন। এখন মেহমানের জন্য তো খাবার দাবার আয়োজন করতে হবে। ওই মুহূর্তে কিন্তু বাসায় মাছ কিংবা মাংস এমন কিছু ছিল না। তখন তো এরকম ফ্রিজ ছিল না যে মাছ কেটে আবার ফ্রিজে রাখা যাবে বা একটা আস্ত মাছ ফ্রিজে রাখা যাবে। তখন কিন্তু কোনো মেহমান আসলে ইনস্ট্যান্ট মুরগি ধরা লাগতো বা পুকুর থেকে মাছ ধরতে হতো। এখন উনি তো সন্ধ্যার সময় এসে এরকমটা দেখেছেন। তখন নানা ভাবতে লাগলেন মেহমানদেরকে কি দিয়ে আপ্যায়ন করবেন। এদিকে নানার কিন্তু মাছ ধরার ছিল ব্যাপক নেশা। তাই উনি দেরি না করে নানিকে বললেন যে তুমি তাড়াতাড়ি ভাত রান্না করো আর তরকারি কেটে রাখো, আমি দ্রুত বিল থেকে মাছ ধরে নিয়ে আসি, তাজা মাছ দিয়ে মেহমানদেরকে আপ্যায়ন করব। তো উনি মাছ ধরার জন্য একটা জালি নিলেন আর একটা খালই নিলেন। খালই এক ধরনের মাছ রাখার পাত্র আর কি, গ্রামে এটা দেখা যায়। তো সন্ধ্যার পর থেকে অবশ্য হালকা বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা এমন ছিল যে বৃষ্টি একটু হয় আবার মেঘ সরে গিয়ে চাঁদ ওঠে, এমনটা আর কি। তো ওনাদের যে গ্রাম, এই গ্রামের সাথে কিন্তু ছোট বড় মিলিয়ে 3-4টা বিল রয়েছে, যার মধ্যে বাওয়াল বিল এটি হচ্ছে সবচেয়ে বড়। তো ফুলবাড়িয়া উপজেলার যে লিসেনাররা আছেন তারা হয়তো বিলটা চিনে থাকবেন। তো উনি এই বাওয়াল বিলে মাছ ধরতে যান। তো ওই বিলে এসে দেখেন আরো অনেকেই তাদের মতো করে মাছ ধরছে। তো নানাও মাছ ধরতে শুরু করেন, কিন্তু নানা খুব একটা মাছ পাচ্ছিলেন না। আর যে সমস্ত মাছ পাওয়া যাচ্ছিল এগুলো দিয়ে আসলে মেহমানকে আপ্যায়ন করতে ওনার লজ্জাই লাগছিল। তো এটাই উনি ভাবছেন যে এই মাছগুলো দিয়ে আমি কিভাবে আপ্যায়ন করবো, একটু বড় মাছ তো দরকার, তাই না? তো উনি কি করেছেন, ওখান থেকে উঠে অন্য আর একটা সাইডে গিয়েছেন। ওখান থেকে আরেকটা দূরে, ওই সাইডে লোকজন সচরাচর যায় না। তো ওখানে যখন উনি মাছ ধরছিলেন, ওখানে বেশ মাছ পাচ্ছিল না। তো অল্প কিছুক্ষণের মধ্যেই নানার সাথে আনা ওই খালইটা মাছে ভরে যায়। তখন মাছ রাখার মতো আর কিছু তার ছিল না। তো নানা চিন্তা করেন যাই এবারে বাড়িতে মাছগুলো রেখে আসি। তো যেইভাবে সেই কাজ, উনি তো বাড়িতে চলে আসেন। তো বাড়িতে এসে মাছগুলো নানির কাছে দেন। নানিও সেগুলো মেহমানদারি করার জন্য প্রস্তুত করতে থাকেন। নানা আবার মেহমানদের সাথে গল্প গুজব করতে থাকেন। কিন্তু নানা মেহমানদের সাথে গল্প গুজব করলে ওনার মাথার মধ্যে কিন্তু মাছ ধরার একটা পোকা ঢুকে গিয়েছিল। কারণ হচ্ছে উনি যেখানে মাছ ধরেছিলেন ওখানে কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক মাছ পেয়েছিলেন। তো উনি চিন্তা করছেন যে মেহমানদের সাথে গল্প গুজব একটু কমিয়ে দিয়ে আমি আবার গিয়ে আরো কিছু মাছ ধরে নিয়ে আসি। কারণ মাছ ধরার নেশা যাদের আছে তাদের কিন্তু কোনো কিছু দিয়ে আটকে রাখা খুবই কঠিন। উনি তাড়াতাড়ি করে মেহমানদের কাছ থেকে অল্প সময়ের জন্য বিদায় নিয়ে আবারও মাছ ধরতে চলে যান। তখন রাত আনুমানিক 9টা বাজে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে রাত 9টা খুব একটা রাত না হলেও ওই সময়ের প্রেক্ষাপটে, মানে 1975-76 সালের প্রেক্ষাপটে গ্রামে রাত 9টা মানে কিন্তু অনেক রাত। তো নানা আবারও হাঁটতে হাঁটতে বিলের ওই জায়গাটাতে চলে আসেন। তো বিলের কাছে এসে দেখেন আগে যারা মাছ ধরছিলেন ওনারা কেউ আর বিলে নাই। আর উনি যেই জায়গাতে মাছ ধরেছিলেন ওই জায়গার কাছে একটা বড় তাল গাছ ছিল। উনি খেয়াল করেন যে ওই তাল গাছের গোড়ায় কে যেন বসে আছে। তো নানার সম্পর্কে কাকা হন একজন ব্যক্তি, তার নাম হচ্ছে তালেব আলী। নানা তাকে দেখার পর ভাবলেন এটা হয়তোবা তালেব আলী কাকা, উনিও মাছ ধরতে এসেছেন। তো নানা তাকে দেখে মনে মনে খুশিও হলেন, একটু সাহসও পেলেন। কিন্তু ওনার সাথে আর কোনো কথা হয়নি। মানে ওই তালেব আলী কাকা মনে করে যে তার সাথে কোনো কথা বলবেন বা সালাম কালাম দিবেন, এরকম কোনো কথা হয় নাই আর কি। তো নানা ওই খালের কাছেই মাছ ধরার জন্য নেমে পড়েন। তো নানা মাছ ধরছিলেন, মাছ পাচ্ছিল না ভালো। এভাবে মাছ ধরতে ধরতে নানা বেশ অনেকটা সময় পার করে ফেলেন। তখন নানা ভাবলেন এবার বাড়ি চলে যাই। তো যেইভাবে সেই কাজ, উনি বিল থেকে উঠে বাড়ির পথে হাঁটা ধরলেন। নানা যখন ওই তালেব আলীকে দেখার জন্য তাল গাছের ওই দিকটাতে তাকান, তখন দেখেন ওইখানে ওই তালেব আলী কাকা নেই। তো চাঁদের আলো ওই সময় বেশ ভালোই ছিল।
উনি ভালোই চারদিকে দেখতে পাচ্ছিলেন, আশেপাশের দিকে একটু তাকার চেষ্টা করেছেন তালেব আলী কাকা অন্য কোনো জায়গায় মাছ ধরছে কিনা, কিন্তু না, তালেব আলী কাকাকে উনি কোথাও দেখতে পেলেন। তো ওনাকে না দেখে উনি চিন্তা করলেন যে তালেব আলী কাকা হয়তো চলে গেছে। তখন কিন্তু নানার মনের মধ্যে কোনো ভয় কাজ করে নাই। নানা বাড়ির দিকে এক মনে হাঁটছেন। বাড়ি থেকে বিলের দূরত্ব পায়ে হাঁটা 10 থেকে 15 মিনিটের পথ মাত্র। তো নানার হাঁটার এক পর্যায়ে নানা খেয়াল করেন পেছন থেকে নানার দিকে কে যেন ঢিল ছুটছে। তখন নানা একটু ভয় পেন, পেছন দিকে তাকান কিন্তু কাউকে দেখতে পেননি। আবার উনি বাড়ির দিকে হাঁটা শুরু করেন, আবারও পেছন থেকে ঢিল মারে। ঢিলগুলো কিন্তু ওনার গায়ে এসে লাগছিল, কোনো কোনো ঢিল আবার ওনার সামনে এসে পড়ছিল, ছোট ছোট ঢিল। তখন নানা বুঝতে পারেন নিশ্চয়ই কোনো একটা বিপদে উনি পড়তে যাচ্ছেন, কারণ রাতের বেলা মাছ ধরে আসার সময় এই ধরনের সমস্যা হয় এটা উনি জানতেন। উনি যে দোয়া কালামগুলো জানতেন সেগুলো পড়ছিলেন এবং বাড়ির দিকে খুব জোরে জোরে হেঁটে আসছিলেন। উনি যখন বাড়ির কাছাকাছি চলে আসেন তখন মোটা ভারী গলায় কেউ পেছন থেকে বলে ওঠে, ইউনুস, আজকের জন্য তোকে ছেড়ে দিলাম, তবে আবার যদি এই ভুল করিস আমি কিন্তু তোকে ছাড়বো না, আমাকে বিরক্ত করার ফল কিন্তু তুই পাবি। এই বলে ওই আওয়াজটি থেমে যায়। তো নানা চিন্তা করলেন যে কি ভুল, আমি তো কিছুই বুঝলাম না, ভুলটা আবার কি করলাম। তো নানা বাড়িতে চলে আসেন। নানা কিন্তু ওই গম্ভীর কণ্ঠের ওই শব্দটি শুনে খুব ভয় পেয়েছিলেন। তো নানা রাতের বেলা এসে উনি গোসল করেন, নানির কাছ থেকে খাবার চেয়ে নিয়ে খাবার খেয়ে উনি ঘুমিয়েও পড়েন, কিন্তু এই বিষয়টা উনি কারোর সাথে শেয়ার করেন নাই। রাতে উনি যে কোনো ভয়ানক স্বপ্ন দেখবেন এমনও হয়নি। যখন সকাল হয় তখন দেখা যায় যে নানার শরীরে বেশ জ্বর। তো এই জ্বর দেখার পর অন্যরা জিজ্ঞেস করেন যে রাত্রে কোনো সমস্যা হয়েছিল। তখন রাত্রে ঘটে যাওয়া ঘটনাটা নানা পুরো সবাইকে খুব বিস্তারিত ভাবে খুলে বলেন। তো নানার মুখে এসব ঘটনা শোনার পর কারো কাছে আর বুঝতে আসলে বাকি থাকলো না যে ভয় পাওয়ার কারণেই নানার জ্বরটা এসেছে। তো সেদিন বাড়িতে একজন ভালো কবিরাজ আনা হয়েছিল। কবিরাজের বাড়ি নানার বাড়ির 1 গ্রাম পরেই আর কি। তো উনি এসে নানাকে ঝাড়ফুঁক করে দিয়ে যান, কিছু আমল শিখিয়ে দিয়ে যান। নানা সেগুলো আমল করতে থাকেন। 2 দিনের মাথায় নানার জ্বর সেরেও যায়। তো কবিরাজের দেয়া আমলগুলো নানা ঠিক নিয়মেই করে আসছিলেন। এভাবে চলে যাচ্ছিল কিন্তু কয়েক মাস। এর মধ্যে কিন্তু নানার সাথে কোনো সমস্যা হয়নি। আর নানাও কিন্তু ওই মাছ ধরার যে কাজগুলো এগুলো কিন্তু উনি করেই যাচ্ছিলেন। বিশেষ করে যেই জায়গাতে উনি মাছ বেশি পেতেন ওখানে কিন্তু প্রায়শই গিয়ে মাছ ধরতেন। তো একদিন কি হয়, নানা তার বড় ভাইয়ের সাথে মাছ ধরতে যাবেন। তো বড় ভাইকে বলেন যে ভাই আজকে তোমার সাথে মাছ ধরবো, আসো আমরা একসাথে যাই। তো এই নানার যিনি বড় ভাই তার বাড়িও কিন্তু একই জায়গাতে, মানে নানার ঘর উঠোনের দক্ষিণ দিকে আর বড় নানার ঘর উঠোনের উত্তর দিকে। তো কথাবার্তা ওইরকমই ছিল যে রাতের বেলা বড় নানা ওনাকে ডাক দিবেন, মানে ইউনুস নানা ডাক দিবেন না তা না, বড় নানা ডাক দিবেন। যেহেতু বড় ভাই উনি ওনার সুবিধা অনুযায়ী ছোট ভাইকে ডাকবেন আর কি, এরকমই আর কি কথা ছিল। তো রাত গভীর হয়। একটা সময় ইউনুস নানার একটা ডাক শুনতে পান। পূর্বেও কিন্তু বড় নানার সাথে উনি অনেকবার মাছ ধরতে গিয়েছেন, এরকম রাতের বেলা প্ল্যান প্রোগ্রাম করে কে কাকে ডাকবেন এরকম আগে থেকে বলা থাকে, কিন্তু পূর্বে কোনো সমস্যা হয়নি। গভীর রাত্রে ইউনুস নানা ডাক শুনতে পান, ইউনুস, ইউনুস চল চল তাড়াতাড়ি চল, লোকজন সব বিলে ভরে গেছে, মাছ ধরে তো শেষ করে ফেলবে, আমরা গিয়ে কার মাছ পাবো, বের হ তাড়াতাড়ি। আমি হাঁটা ধরলাম। ইউনুস নানা এই ডাক শুনে তড়ি ঘড়ি করে উঠে বসেছেন। উনিও মাছ ধরার সরঞ্জাম নিয়ে বের হয়ে গেছেন। তো উনি দেখা যায় সামনে ওনার বড় ভাই মানে বড় নানা হাঁটা শুরু করেছেন। তো উনি ওনার পিছে পিছে হাঁটছেন। বারবার উনি ডাকছেন যে ও ভাই একটু আস্তে হাঁটো, একসাথে হাঁটি, তুমি এত তাড়াতাড়ি হাঁটছো কেন? তো সামনের থেকে ওই ওনার যে বড় ভাই তিনি বলছেন, যারে পেশাল বন্ধ কর, এত কথা বলিস কেন? মানুষজন সব মাছ ধরে নিয়ে যাচ্ছে আর তুই বলতেছিস আমাকে আস্তে হাঁটার জন্য, তাড়াতাড়ি পাচালা। তো উনি আর এই কথার উত্তরে তার বড় ভাইকে ডাকাডাকি করেন নাই। বিলের দিকে উনিও খেয়াল করেন, মানে এই ইউনুস নানা খেয়াল করেন বিলের ভেতরে বিভিন্ন জায়গায় অনেক আলো জ্বলছে। আলো জ্বলছে বলতে বিভিন্ন জন হারিকেন বা অন্যান্য আলো নিয়ে মাছ ধরতে এসেছেন। ওই
জিনিসটা দেখার পর উনি চিন্তা করে আসলেই তো অনেক লোকজনই তো চলে আসছে, তাড়াতাড়ি যেতে হবে। আর ওই দিন আবার চাঁদের আলো ছিল ভালো। এখন কি হয়, ইউনুস নানা দেখছেন যে ওনার যে বড় ভাই মানে বড় নানা উনি পানির মধ্যে নেমে গেছেন। তো এটা দেখা দেখে উনিও পানির মধ্যে নেমেছেন। নামার পর কেবল হাঁটু পানি পর্যন্ত নেমেছেন, হঠাৎ করে কিছু একটা ওনার কোমর খুব শক্ত করে জড়িয়ে ধরে। তো উনি পেছন দিকে তাকিয়ে দেখেন ওনার বড় ভাই মানে বড় নানা ওনার কোমর জড়িয়ে ধরেছেন এবং বিড়বিড় করে কিছু একটা পড়ছেন। এটা দেখার পর উনি তো মারাত্মক ভয় পান, কারণ মাত্র তার বড় ভাই সামনে, এটা উনি দেখলেন। এখন এটা পিছনে আসলো কিভাবে? উনি তো চিৎকার দিয়ে ওই পানির মধ্যেই সেন্সলেস হয়ে পড়ে যান। আসলে ব্যাপারটা কি ছিল? ব্যাপারটা ছিল হচ্ছে কোমর জড়িয়ে যিনি ধরেছিলেন উনি সত্যিকার অর্থেই ইউনুস নানার বড় ভাই। ইউনুস নানাকে কোনো একটা অশুভ কিছুর পেছনে ছুটতে দেখে উনি পিছু নিয়েছিলেন। ইউনুস নানার বড় ভাই যখন দেখলেন যে ইউনুস নানা অজ্ঞান হয়ে গেছেন, উনি তো চিৎকার করতে থাকেন। আশপাশে যারা মাছ ধরছে তারা ওদিকে ছুটে চলে আসেন, বলেন যে তাড়াতাড়ি ইউনুসকে উঠাও আমার সাথে। ইউনুস নানাকে উঠানো হয়, ওনাদেরকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। যখন সেন্স আসে তখন ওনার যে বড় ভাই বলতে থাকেন যে হঠাৎ করে ওনার মনে হলো যে ইউনুস নানা কার সাথে যেন কথা বলছেন। তো বিষয়টা সন্দেহ লাগে যে রাতে তো আমার সাথে মাছ ধরার কথা, ইউনুসকে আবার আরো কাউকে আসতে বলছে কিনা। তো এই চিন্তা করে উনি ঘরের দরজা খুলে বের হতে হতে দেখেন যে ইউনুস নানা কোন দিকে যেন হেঁটে যাচ্ছে মাছ ধরার জিনিস নিয়ে। তো এমনটা হওয়ার তো কথা না। তখন ইউনুস নানার বড় ভাই সন্দেহ করেছিলেন, উনি পেছন নিয়েছিলেন। পেছন থেকে উনি সমানে কিন্তু চিৎকার করে ডাকছেন, এই ইউনুস দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কোথায় যাস? ইউনুস নানা কিন্তু পেছন দিকে তাকাচ্ছিলেন না। ইউনুস নানা বলেন যে আমি তো তোমার ডাক শুনিই নাই, আমি তো আরো সামনে ডাকছি, সামনে তুমি আছো মনে করে। সবাই খুব অবাক হন যে ইউনুস নানার সামনে একজনকে ডাকছেন যে আসলে ইউনুস নানার বড় ভাই না, অর্থাৎ পেছন থেকে ইউনুস নানার বড় ভাই ডাকছেন, ইউনুস নানা শুনতে পাচ্ছেন না। এভাবে ডাকতে ডাকতে একটা সময় উনি যখন খেয়াল করেন যে ইউনুস নানা পানির মধ্যে নেমে গিয়েছে, তখনই উনি লাফ দিয়ে গিয়ে ইউনুস নানার কোমর জাপটে ধরেন, কারণ উনি বুঝতে পেরেছিলেন যে ইউনুস নানা এই পানির মধ্যে নামার পর বড় ধরনের একটা বিপদ হবে। আর ইউনুস নানা যখন পেছন দিকে তাকিয়েছেন উনি চিন্তা করলেন যে আরে সামনে আমার বড় ভাই, এখানে আবার কে? এই চিন্তা করে উনি প্রচন্ড ভয় পেয়ে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তারপরে তো সবাই বিষয়টা বুঝতে পারলো। এখন এই সমস্যা কেন হলো এইটা আরো ভালো করে বোঝার জন্য ওই যে কবিরাজ আগে এসেছিলেন ওনাকে ডেকে আনা হয়। উনি আসেন, তখন উনি আসর বসাবেন। আসর বা আসন বা হাজিরা গ্রামে অনেক জায়গায় এটা বলে আর কি, যে কারো উপর কোনো জিন প্রভাব বিস্তার করলে সেই জিনকে হাজির করা। তো উনি এই চেষ্টাটাই করেছিলেন আর কি। তো সেখানে হাজির করার সব পরিকল্পনা মাফিক বেশ কিছু জিনিস লাগবে, সেই জিনিসগুলো আসলে আনতে বলা হয়, সেগুলো নিয়েও আসা হয়। তো সেই জিনটাকে হাজিরও করে। তো হাজির হওয়ার পর যখন জিজ্ঞেস করা হয় এই জিনকে যে তুমি কেন একে ক্ষতি করার চেষ্টা করছো, তখন ওই জিনটা বলে যে আমি তো ওকে ক্ষতি করার কোনো চেষ্টা শুরুতে করি নাই, আমি যেখানে থাকি ওই দিকটাতে লোকজন কম যায়, লোকজন ভয় পায়, এই জন্য কম যায়, আমি ওই তাল গাছটাতে থাকি। তো ও ওখানে গিয়েছে, একদিন ভুল করে গিয়েছে, আমি কিছু বলি নাই, কিন্তু এরপরে মাঝে মাঝে ওখানে যেত, এতে করে আমার খুব অসুবিধা হতো। ওকে আমি ছোটখাটো ভয় দেখিয়েছিলাম কিন্তু ও সেগুলো গ্রাহ্যই করতো না, এই কারণেই মূলত ওকে ক্ষতি করার আমি চেষ্টা করি। ও যেহেতু দোয়া দরুদ পড়তো আমি খুব একটা ক্ষতি করতে পারতাম না, কিন্তু যেই রাতটা আমি ওকে ডেকে নিয়ে যাই ওই দিন ও দোয়া দরুদ না পড়ে ঘুমিয়েছিল, যার কারণে আমি ওকে ক্ষতি করার সুযোগ পাই। ঘুম থেকে ওঠার পর ওর তো অজু ছিল না, আর এই সুযোগেও আমি ওর উপর আরো ভালো করে প্রভাব বিস্তার করতে পারি। ও তো হাঁটু পানি পর্যন্ত নেমেছিল, কোমর পানি পর্যন্ত যদি খালি আমি ওকে নিয়ে যেতে পারতাম ওই রাতটাই আমি ওকে মেরে ফেলতাম। কিন্তু ওর ভাগ্য ভালো, ওর বড় ভাই কিভাবে কিভাবে যেন টের পায় এবং এসে জড়িয়ে ধরে। আর আমি যদি বুঝতাম ওর বড় ভাই পেছনে পেছনে আসছে তাহলে ওর বড় ভাইয়েরও আমি ক্ষতি করতাম। যাই হোক, কবিরাজ অনেক কষ্টে ওই জিনটাকে বোঝাতে সক্ষম হন এবং বলেন যে তোমার ওই জায়গাতে ও আর কখনোই যাবে না মাছ ধরতে, তোমাকে ডিস্টার্ব করবে না। পরবর্তীতে ওই জিন কিছু শর্ত দেয় যে একটা খাসি, কিছু মিষ্টি ওই তাল গাছের গোড়ায় এই ইউনুস নানাকেই রেখে আসতে হবে।
তাহলে এবারের মতো সে তাকে ছেড়ে দিবে, কিন্তু পরবর্তীতে আবার যদি ওই তাল গাছের ধারে কাছেও সে যায়, তারপর কিন্তু তাকে অবশ্যই বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে হবে, এবং কোনো ধরনের কোনো ভোগ দিয়ে এই জিনকে তাড়ানো যাবে না, এই জিনটি স্পষ্টভাবে বলে দেয়। তো সবাই সবকিছু মেনে নেয়। এরপর থেকে নানা মাছ ধরতে গিয়েছেন, রাতের বেলা খুব একটা মাছ ধরতে যান নাই, গেলেও কখনো ওই তাল গাছের আশেপাশে উনি যান নাই। মূলত ঘটনাটি ঘটেছিল ওই হাফেজা খালার স্বামীর সাথে। লোকমুখে ওনার স্বামীর ঘটনা আংশিকভাবে বা এলোমেলোভাবে জানতে পেরেছিলেন। একদিন ওনাকে অনেক অনুরোধ করেন যেন ওনার স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি ওনাদের সাথে শেয়ার করেন। প্রথমে উনি রাজি না হলেও অনেক জোরাজুরির কারণে একদিন সেই মর্মান্তিক ঘটনাটি উনি বলতে রাজি হন। তো ওনার স্বামীও ছিলেন একজন কোরআনের হাফেজ। উনি হাফেজ হলেও কোনো মসজিদ বা মাদ্রাসায় ইমামতি বা চাকরি করতেন না। উনি সকালবেলা এলাকার ছোট ছেলে মেয়েদেরকে আরবি পড়াতেন, যে যেটা হাদিয়া দিত উনি সেটাই খুশি মনে নিতেন। আর বিকালবেলা টঙ্গী বাজারের একটা কাপড়ের দোকানে সময় দিতেন, সেখান থেকেও কিছু হাদিয়া পেতেন। এতে করে ওনাদের সংসার আল্লাহ ভালোই চালিয়ে নিচ্ছিলেন। ওনাদের কিন্তু কোনো সন্তানাদি ছিল না। এই কারণে এই হাফেজা খালা ওনার বোনের মেয়েকে ওনাদের সাথে রেখে লালন পালন করতেন। প্রতিদিনের মতো একদিন ওনার স্বামী বাসা থেকে বের হন দোকানে যাওয়ার জন্য। যেহেতু ওনাকে রাত 10টা কি 11টা এই সময় পর্যন্ত কাজ করতে হতো, এই কারণে উনি প্রায় সময় রাতের খাবারটা সাথে নিয়ে যেতেন। রাতের বেলা এসে যদি বেশি রাত্রে খেতেন, ওনার অ্যাসিডিটির সমস্যা হওয়ার একটা ভাব ছিল আর কি, এই জন্য উনি রাতের খাবারটা সাথে নিয়ে যেতেন। যেহেতু বিকালের দিকে বাড়ির থেকে বের হতেন, এই কারণেই মূলত এই হাফেজা খালা ওই রাতের খাবারটা ওই সময় দিয়ে দিতেন। একদিন কি হয়, ওনাদের বাসায় ইলিশ মাছ রান্না হয়েছে, তো তিনি খাবার সাথে করে নিয়ে যাচ্ছেন। তো ওনার যে যাওয়ার যে পথ, এটা হচ্ছে মধুমিতা রেল লাইন ক্রসিং এর 150 অথবা 200 মিটার দূরে একটা বিশাল শিমুলতলা গাছ ওই সময়তে ছিল, এখন আছে কিনা বলতে পারেন নাই অবশ্য। তো ওই গাছ নিয়ে লোক মুখের মুখে অনেক কথাই শোনা যেত। তো ওনার স্বামী ওই ইলিশ মাছের তরকারি এবং খাবার নিয়ে যখন ওই তুলা গাছের নিচে রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ওই দুপুর এবং বিকালের মধ্যবর্তী একটা সময় হঠাৎ করে তার কানের কাছে মনে হলো ফিস ফিস করে কেউ বলে ওঠে, আমি অনেক ক্ষুধার্ত, তোর খাবারগুলো আমাকে দিয়ে যা, অনেক দিন আমি ইলিশ মাছ খাই না। তো ওনার স্বামী ওই ফিস ফিস করে কথার কোনো উত্তর না দিয়ে উনি ওনার মতো করে হেঁটে যাচ্ছিলেন। আবারও মনে হলো কানের কাছে কেউ ফিস ফিস করে বলে উঠল, আমি অনেক ক্ষুধার্ত, তোর খাবারগুলো আমাকে দিয়ে যা। তো যেহেতু এই হাফেজা খালার স্বামীও একজন কোরআনের হাফেজ ছিলেন, উনি কিছু সূরা পড়ে শরীর বন্ধ করে উনি ওনার গন্তব্যের দিকে যাচ্ছেন। তৃতীয়বারের মতো ওই অদৃশ্য কেউ আবার বলে ওঠে, এবার একটু ধমকের সুরে, কিন্তু ফিস ফিস করে না, বলে খাবারগুলো আমাকে দে, নয়তো এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে। তখন এই হাফেজা খালার স্বামী উনি চিন্তা করলেন যে আমি গরিব মানুষ, এই খাবারগুলো যদি একে দিয়ে যাই, তখন খাবার তো আমাকে কিনে খেতে হবে, অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে। এই কারণে উনি চিন্তা করলেন এইটা কোনো মেসোজিন হবে, আর এই মেসোজিন গুলোকে খাবার না দিলে কিছু হবে না, এরা এমনিতেই ভয় দেখায়, আর তাছাড়া এখন হলো দিনের বেলা, আমাকেও কিছুই করতে পারবে না। এই চিন্তা করে উনি ওনার মতো হেঁটে ওনার কাজে চলে যান। রাত্রে উনি বাসায় এসে ওনার স্ত্রীকে পুরো বিষয়টা বলেন। এর মধ্যে কেটে যায় অনেকগুলো দিন। ওই গাছের নিচ দিয়ে ওনার হাজবেন্ড আসা যাওয়া করে, কিন্তু আর কোনো সমস্যা হয়নি। একদিন ওনার বোনের যে মেয়ে, যাকে ওনারা লালন পালন করতেন, সে একদিন বায়না ধরে যে সে পিঠা খাবে। সে যেহেতু ছোট মানুষ বায়না ধরেছে, এই কারণে ওনার স্বামী পিঠা তৈরির যে সমস্ত উপকরণগুলো, এগুলো সবকিছু বাজার থেকে কিনে এনে দেন পিঠা বানানোর জন্য। এবং ওনার স্বামী এটাও বলেন যে কিছু পিঠা বেশি করে বানাও, দোকানে গেলে আমি আমার সহকর্মীদেরকে খাওয়াবো।
তো ওই হাফেজা খালা তো পিঠা বানিয়েছেন। পিঠা বানানোর পর ওনার স্বামীর কথা মতো কিছু পিঠা টিফিন ক্যারিয়ারে ভরে দিয়েছেন দোকানে নিয়ে যাওয়ার জন্য। তো ওনার হাজবেন্ড তো আগের মতোই দোকানের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু উনি তো বুঝতে পারেননি যে ওনার সামনে কি পরিণতি আছে। উনি যখন ওই তুলা গাছের নিচ দিয়ে যাচ্ছিলেন তখনই বাধে এক বিপত্তি। আবারও কেউ ফিসফিস করে বলে ওঠে, সেদিন তো তোর কাছে মাছ খেতে চেয়েছিলাম, দিসনি। আমি বললাম আমি অনেক ক্ষুধার্ত, তাও দিলি না। আজ তোর পিঠাগুলো আমাকে দিয়ে যা, আর যদি না দিস তাহলে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এদিকে কি হয়, হাফেজা খালার স্বামী উনি সাফ সাফ বলে দেন যে তোকে আমি কোনো পিঠা দেব না। এদিকে উনি তো কোরআনে হাফেজ, বুঝতে পারলেন যে সে যেহেতু এবার হুমকি দিচ্ছে ওর একটা ক্ষতি করতে পারে, এই কারণে উনি কোরআন শরীফের বিভিন্ন আয়াতগুলো পাঠ করতে শুরু করলেন। উনি যখনই কোরআন শরীফের আয়াতগুলো পাঠ করতে শুরু করেছেন, কেবল কোনো অংশ শেষ করেননি, ধরেন যে কোনো সূরা শুরু করেছে শেষ করেননি, যখনই শুরু করেছেন মাত্র তখনই উনি চোখের সামনে দেখছেন সবকিছু মনে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, চারদিকে ভয়ঙ্কর ঝড় তুফান শুরু হয়ে গেল, আর এর মধ্যে অদৃশ্য কোনো একটা শক্তির মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। উনি ওই জিনিসটাকে দেখতে পাচ্ছিলেন না, কিন্তু তাকে প্রচন্ড ভাবে আঘাত করছিল। এক পর্যায়ে কিন্তু এই হাফেজা খালার স্বামী তার সাথে পেরে উঠছিল না। ওই অশরীরীটি ওনার স্বামীকে প্রচন্ড ভাবে আঘাত করতে থাকে। এদিকে দূরে থাকা কিছু মানুষ দেখতে পায় অদৃশ্য কোনো কিছু ওনার স্বামীকে ধোপারা যেভাবে কাপড় ধোয় ঠিক সেভাবে আছাড় দিচ্ছে। তো মানুষজন এটা দেখে দৌড়ে ওনার কাছে এসেছে। মানুষজন কিন্তু ওখানে আবহাওয়া কোনো খারাপ দেখেনি, এমনটা না যে ওখানে ঝড় বাদল হচ্ছে এরকমটা, ওইটা শুধু ওনার স্বামী দেখেছিলেন। তো মানুষজন যখন কাছে আসে তখন ওই অদৃশ্য শক্তিটি ওই হাফেজা খালার স্বামীকে ওখানে ফেলে রাখে। এদিকে ওনার স্বামী যেহেতু ওই দিক দিয়ে সবসময় আসা যাওয়া করতেন, আশেপাশের মানুষজন তো ওনাকে চিনতেন, আর ভালো মানুষ হওয়ার সুবাদে অনেক মানুষই তাকে খুব পছন্দ করতেন। কয়েকজন দ্রুত ওনার বাড়িতে খবর দেন। খবর পাওয়ার পরে এই হাফেজা খালা এখানে চলে আসেন। এসে দেখেন ওনার স্বামীর অবস্থা আধমরা হয়ে গেছে। তবে নিজের স্ত্রীকে দেখে কিছুটা সাহস পান এবং বলেন যে কি হয়েছিল। তখন উনি তো কান্নাকাটি শুরু করেছেন। এদিকে কিছু মানুষ দ্রুত একটা ভ্যান গাড়ি নিয়ে আসে হসপিটালে নেওয়ার জন্য। তো এখন হসপিটালে নেবে কিছু টাকা পয়সা তো দরকার। হাফেজা খালা তো দৌড়ে বাড়ি থেকে চলে এসেছেন। উনি ওনার স্বামীকে ভ্যানে তোলার পর ওই লোকগুলো চলে যায়। কিছুটা পথ আগানোর পর ওই হাফেজা খালা ভ্যানওয়ালাকে বলেন যে ভাই তুমি একটু দাঁড়াও, আমি দৌড়ে বাসার থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসি, হসপিটালে গেলেও তো কিছু টাকা পয়সা লাগবে। তো ভ্যানওয়ালা রাজি হন। তখন ভ্যানের উপর ওনার স্বামীকে রেখে দৌড়ে বাড়িতে গিয়েছেন। তো বাড়ি থেকে উনি যখন ফেরত আসছেন, সময়টা কিন্তু খুব বেশি না, অল্প সময়। তো যখন ফেরত আসেন তখন দূর থেকে দেখছেন যে ওই যে ভ্যানওয়ালা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং ওনার স্বামীর যে বডিটা, এই বডিটা ভেসে ভেসে আস্তে আস্তে ওই শিমুল তুলা গাছের দিকে যাচ্ছে। উনি এই দৃশ্য দেখে উনি নিজেও অজ্ঞান হয়ে যান। ওরা যখন জ্ঞান ফেরত আসে তখন উনি দেখতে পান উনি ওনার নিজের ঘরেই শুয়ে আছেন, আর বাইরে অনেক মানুষের কথার শব্দ। উনি খেয়াল করেন ওনার আশেপাশেও অনেক মহিলারা আছেন। তো শব্দ শুনে উনি বাড়ির বাইরে গিয়ে যে দৃশ্যটা দেখেন, এই দৃশ্য আসলে কোনো স্ত্রীর পক্ষে দেখাই সম্ভব নয়। উনি দেখতে পান খাটিয়াতে একজন মানুষকে শুইয়ে রাখা হয়েছে, গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে। এটি আর কেউ নয়, ওনার স্বামী। ওই দুষ্টু অশরীরীটা ওনার স্বামীকে নির্মম ভাবে হত্যা করেছিল। মূলত আধমরা অবস্থায় ফেলে রেখে সে চলে যায়, কিন্তু পরবর্তীতে যখন ওই ভ্যানওয়ালা একা ছিল, এরপরে সে আবার তার স্বামীকে আক্রমণ করে এবং ওই আক্রমণে সে মারা যায়। প্রথম আক্রমণে শরীরটা অনেক দুর্বল হয়ে পড়েছিল, এই জন্য দ্বিতীয় আক্রমণে সে কোনো সূরা বা কোনো দোয়া, কোনো দুরুদ, মানে কোরআন শরীফের কোনো আয়াত বা সূরা পড়ারই সে কোনো সুযোগই পায় নাই, যার ফলে নিজেকে সে দোয়া দুরুদ পড়ে শরীরটাকে বন্ধ করতে পারেনি। হয়তো বা এই কারণেই ওই জিনটা তার উপর আবার আক্রমণ করতে পেরেছিল। তো এভাবেই ওনার স্বামীর মর্মান্তিক মৃত্যু ঘটে। আর এই ঘটনার কিছু অংশের সাক্ষী
উনি নিজেই ছিলেন, যেটা উনি নিজের চোখে দেখেছিলেন যে ওনার স্বামীর বডিটা আস্তে আস্তে ভেসে ভেসে শিমুলতলা গাছের দিকে যাচ্ছে। এটা কিন্তু একদম দিনের বেলার ঘটনা, এমনটা না যে অনেক রাতের বেলা ঘটেছে, বিষয়টা এরকম নয়। এবং অনেক মানুষ ওই ঘটনার সাক্ষী ছিলেন। পরবর্তীতে এই যে রাজু হোসেন ভাই, ওনারা কিন্তু টঙ্গী থেকে সাভারে চলে এসেছিলেন। ওই হাফেজা খালা উনি তো একটা বাসায় ভাড়া নিয়ে থাকতেন। পরবর্তীতে উনি কোথায় গিয়েছিলেন এটা আর বলতে পারেন না। তো কক্সবাজারে যারা মাছ ধরেন গভীর সমুদ্রে গিয়ে, ওই রকম একজন ব্যক্তি, তার নাম হচ্ছে আকিব মাঝি। মাঝি নামটা সকলে ডাকে আর কি, মূলত তার নাম হচ্ছে আকিব। মধ্যবয়সী একজন ভদ্রলোক। উনি মাঝ সাগরে গিয়েছিলেন, মানে বঙ্গোপসাগরের মাঝ সাগর বলতে আমরা যেটা বুঝি আর কি, যতটুকু ওনাদেরকে অ্যালাউ করা হয়। তো উনি ওই সমুদ্রে গিয়ে ভয়ানক এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। আমরা কিন্তু সমুদ্রের ভেতরের অভিজ্ঞতাগুলো, তার উপর আবার বাংলাদেশি ব্যক্তিদের সাথে ঘটে যাওয়া, আবার গ্রামের সাথে সম্পর্কযুক্ত, এমন ঘটনা খুবই কম পাই। এই ঘটনা এমন একটি ঘটনা। সুতরাং প্রিয় লিসেনার্স, একটু নড়চড়ে বসুন, নিশ্চয়ই ভিন্ন কিছু শুনতে যাচ্ছেন, এতটুকু ইনশাল্লাহ বলতে পারি। তো আকিব মাঝির সাথে কথা বলার এক পর্যায়ে উনি একটি ভয়ের ঘটনা সংগ্রহ করেন। ওই ঘটনাটি আকিব মাঝি বলেছিলেন যে ঘটেছিল 2014 কি 15 সালের দিকে, খুব বেশি দিন আগের কথা নয়। সাধারণত গভীর সমুদ্রে যে সমস্ত জেলে ভাইয়েরা মাছ ধরতে চান, ওনারা 20-22 দিনের খাবার দাবার আনুষঙ্গিক সবকিছু নিয়ে কিন্তু তারা ট্রলার নিয়ে সমুদ্রে যাত্রা শুরু করেন। এই ট্রলারগুলো কিন্তু অধিকাংশ কাঠের ট্রলার হয় বা ফাইবারের ট্রলারও হয়। ওনাদেরটা ছিল কাঠের ট্রলার। ওনাদের দলে 15 জন জেলে ছিলেন। এই 15 জনের মধ্যে সর্দার ছিলেন হচ্ছে এই আকিব মাঝি, মানে উনি হচ্ছে সারেং। যারা গভীর সমুদ্রে মাছ ধরতে দেখেছেন যে সমস্ত ট্রলারগুলো, এগুলোর সাথে আপনারা পরিচিত, কেউ উইকিপিডিয়াতে বা গুগলে সার্চ বা ইউটিউবে সার্চ দিয়ে ওই ট্রলারগুলো সম্পর্কে একটু দেখতে পান যে বাংলাদেশি জেলে ভাইয়েরা কি ধরনের ট্রলার ইউজ করেন, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে আর কি। তো ওনারা তো রওনা দিয়েছেন। ওনাদের মাছ ধরার ধরন কিন্তু একরকম। দেখা যাচ্ছে যে সন্ধ্যা পর্যন্ত ওনারা জাল ফেলেছেন, জাল উঠিয়েছেন, এরপরে ওনারা খাওয়া দাওয়া করেন, বিশ্রাম নেন, খানিকটা ঘুমান, গভীর রাত্রে আবার উঠে পড়েন, আবার জাল ফেলেন, সেটা আবার ভোরের দিকে উঠিয়ে আবার ঘুমান। মানে এইভাবে ওনাদের একটা টাইম শিডিউল থাকে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। ওনার নৌকায় ওইভাবে মেনটেন করা হতো আর কি। আর ওনাদের ট্রলারে বিশেষ এক ধরনের লাইট ছিল। ওই লাইট যদি সমুদ্রের পানির উপর ফেলা হয়, তাহলে মাছগুলো আকৃষ্ট হয়ে ওই ট্রলার আরো কাছাকাছি চলে আসে, তখন মাছ ধরতেও সুবিধা হয়। ওনারা মূলত ইলিশ শিকারী ছিলেন, ইলিশ মাছটাই বেশি ধরতেন। এছাড়া অন্যান্য যে মাছগুলো আছে সেগুলো তো পেলে সেগুলো মোটা দামে বিক্রি করতেন। ইলিশ ধরাটাই মূলত তাদের মেইন লক্ষ্য উদ্দেশ্য ছিল। একটা ট্রলার যখন বের হয় তখন কিন্তু বেশ খরচ হয়। এই পুরো 20, 22 বা 25 দিনে কিন্তু অনেক টাকা একটা ব্যয় হয় আর কি। এই ব্যয়টাও কিন্তু তুলে আনা কিন্তু তাদের জন্য খুব অত্যাবশ্যক হয়ে দাঁড়ায়। ওনারা তো বের হয়েছেন। তো ওনাদের দলে মাসুম নামে একটা ছেলে ছিল। মাসুমের বয়স ছিল 30 থেকে 35 বছর বয়সের মধ্যে। এই মাসুম ছেলেটা খুবই ভালো নরম স্বভাবের একটা ছেলে, আর ওর একটা বিড়াল ছিল। এই বিড়ালটাও যেখানে যেত সেখানে নিয়ে যেত, এমনকি মাঝ সমুদ্রে সে ওই বিড়াল নিয়ে যেত। আর ট্রলার তো অনেক বড়, ট্রলারে চলাফেরার জায়গা রয়েছে, ঘুমানোর জায়গা রয়েছে, আর বিড়ালের তো খাবারের অভাব হতো না। সেখানে মাছ তো আছেই, ছোট ছোট মাছ ধরা পড়তো, বিড়াল অনায়াসে সেগুলা খেত। বেশ বিড়ালও আরামেই ছিল আর কি বলতে হবে। আর মাসুমের কোলের মধ্যেই বিড়ালটা ঘুমাতো। মাসুমও ওইটাতেই অভ্যস্ত, ছোটবেলা থেকে সে বিভিন্ন সময় বিড়াল পেলেছে আর কি। তো এক সন্ধ্যায় কি হয়, সকলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন ওনাদের সময় অনুযায়ী। সারাদিন তো অনেক পরিশ্রম করতে হয় সমুদ্রের ভিতরে। তখন কিন্তু ওনারা বঙ্গোপসাগরের বেশ গভীরতম একটা জায়গায় রয়েছেন। ওনারা বাঁশখালী থেকে রওনা করেছিলেন ট্রলার নিয়ে। তারপরে ওনারা ওই গভীর সমুদ্রের ওই জায়গাটাতে পৌঁছান। তারপরে মাছ টাছ ধরেছেন, সারাদিন মাছ টাছ পেয়েছেন ভালোই। তো ঘুমিয়েছেন। ঘুমানোর পর রাত আনুমানিক 9টা কি 9:30, মানে আমাদের স্থলভাগের সময় অনুযায়ী কিন্তু সেই 2014-15 সালে রাত 9:30 কিন্তু, বা 9টা খুব একটা বেশি সময় না। তো ওই সময়টাতে কিন্তু গভীর সমুদ্রে
ভিন্ন রকমের পরিবেশ বিরাজ করে। তবে সমুদ্র ওই সময় নাকি শান্ত ছিল, একদম শান্ত। হঠাৎ করে কি হয়, এই মাসুমের ঘুম ভেঙে যায়। উনি খেয়াল করেন যে তার পোষা বিড়ালটি তার কোলের মধ্যে নেই। বিড়ালটি মনে হচ্ছে ওইখান থেকে সরে আর একটা জায়গায় গিয়েছে, এবং বিড়াল রেগে গেলে এক ধরনের সাপের মতো ফসফস করে এবং রাগত স্বরে বেশ জোরে জোরে মেও মেও করে। এটা হয়তো বা অনেকেই শুনে থাকবেন যারা বিড়ালের এই ডাকগুলো সম্পর্কে পরিচিত। তো ওই রকম ভাবে তার বিড়ালটি ডাকছে। তুমি চিন্তা করছেন কি ব্যাপার, বিড়ালটি ওইদিকে গিয়ে এমন করছে কেন? হতেই পারে একটা পশু, সে তো আর কথা বলতে পারে না, কোনো প্রয়োজনে সে যেতেই পারে। এখন ওদের যে নৌকাটা, এই নৌকার নিচের অংশ তো একদম কোনো ফাঁকা থাকবে না, ছিদ্র থাকবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু উপরের যে অংশটা, ওই কাঠের যে জয়েন্ট, এই জয়েন্টের মাঝখানে কিন্তু ফাঁকা থাকে। প্রথমত বাতাস ঢোকার জন্য ফাঁকা থাকে, তারপরে একদম ফাঁকা না থাকলে বাইরের আবহাওয়াটা কেমন অনেক সময় বোঝা যায় না। তো এই জন্য কিছু কিছু জায়গায় ফাঁকা থাকে আর কি, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত ফাঁকা রয়েই যায়, বেড়ার মাঝখানে যেরকম ফাঁকা থাকে। তো ওই রকম ফাঁকা দিয়ে এই মাসুম সে দেখার চেষ্টা করে যে কি ব্যাপার, বিড়ালটি কোন দিকে। তো ওইটা আবার কাঠের দরজা, তো হাত দিয়ে ধাক্কা দিয়ে খোলা খোলা মানে খোলা যায়, থাই গ্লাস যেমন আর কি। তো উনি খোলার আগে কি করেছে, ওই ফাঁকা দিয়ে দেখার চেষ্টা করেছে। তো যেই জায়গাটাতে মাসুম শুয়েছিল এটা হলো জাহাজের পেছনের দিকে। সাধারণত এই যে আকিব মাছি, যিনি সারেং, উনি ওইখানে বসে ওনার ট্রলারের হালটা ধরে নৌকাটা পরিচালনা করেন এবং বিভিন্ন যারা অন্য মাঝি যারা রয়েছে তার সহকর্মী তাদেরকে দিক নির্দেশনা দেন। ঠিক ওই জায়গাটাতে, ওই হাল যেখানে থাকে, যেখানে আকিব মাঝি বসা থাকে, চাঁদের আলোতে স্পষ্ট খেয়াল করেন ওইখানে কোনো একটা অবয়ব বসে আছে। এই অবয়বটাকে সে খুব ভালো করে ভিতর থেকে দেখেছিলেন। উনি দেখেন অবয়বটার মাথায় মনে হচ্ছে কোকড়ানো চুল, বাতাসে চুলগুলো উড়ছে। আর এই অবয়বটাকে দেখে মনে হচ্ছে একটা নারী অবয়ব। চেহারাটা খুবই স্পষ্ট। এই কারণে স্পষ্ট, এলইডি লাইট যদি আমরা হুট করে বন্ধ করে দিই, বন্ধ করে দেওয়ার পরও কিন্তু একটা আলোর আভা তার ভেতরে বেশ খানিকক্ষণ থাকে। ঠিক ওইভাবে মনে হচ্ছিল তার চেহারার ঠিক ওই অংশটা, মানে মুখমণ্ডলটা জ্বলছিল। দেখা যাচ্ছে তার চোখ দুটো মানুষের চোখের থেকে একটু বড়, বেশ লাল টকটকে, মনে হচ্ছে জ্বলছে। আর তার মুখের যে দাঁতের যে পাটি রয়েছে, এক পাটি দাঁত, এবং নিচের পাটিতে কোনো দাঁত নেই, এবং এক পাটি দাঁত আমাদের যে দাঁতের মাঝখানে ফাঁকা থাকে, একটা একটা করে দাঁত থাকে এমন না, মনে হচ্ছে একদম সমান। আর ওই জিনিসটাকে দেখেই মূলত ওই বিড়ালটা ওই রকম শব্দ করছে। মাসুম আরেকটু ভালো করে দেখার চেষ্টা করে যে জিনিসটা আসলেই কি, এটা কিভাবে এখানে এলো, মাঝ সমুদ্রে আমাদের এই ট্রলারে কিভাবে এলো, আর এটার পা কোথায়, এইটা একটু দেখার চেষ্টা করেন। একটু আগ্রহ ভরে, মানে আরেকটু ভালো করে যখন দেখার চেষ্টা করছেন, ওই ভেতর থেকে উনি দেখেন যে এই জিনিসটা আসলে পা নাই। অক্টোপাসের যেরকম হাত পা থাকে সাপের মতো কিলবিল করে, ওই রকমের একটা লেজের মতো, বেশ বড় একটা লেজ, সাপের লেজ যেরকম হয় ঠিক ওই রকম। আসলে প্রিয় লিসেনার্স, আপনারা মনে করতে পারেন এটা জলকন্যা বা মারমেইড, এটা কিন্তু এইটা না। মারমেইডের তো নিচের অংশ মাছের মতো থাকে, কিন্তু ওটা মাছের মতো ছিল না, ওটা ছিল সাপের মতো, এবং বেশ লম্বা সাপের মতো একটা নিচের অংশ। এটা আবার চলে গেছে ওই ট্রলার থেকে নিচে সমুদ্রের ভেতরে, মানে পানির ভেতরে চলে গেছে। তাহলে বুঝতেই পারছেন যে এটা লেজ কত লম্বা। এই জিনিসটা দেখার পর মাসুম সে চিন্তা করে যে এই জিনিসটা তো স্বাভাবিক কিছু বলে মনে হচ্ছে না, তা আমার বিড়ালটাকে তো ও আক্রমণ করবে, বিড়ালটাকে তো মেরে ফেলবে। আদরের বিড়ালের প্রতি ভালোবাসা থেকে সে চিন্তা করলো আমার বিড়ালকে বাঁচাতে হবে, বিড়ালটা তো না বুঝে ওখানে চলে গেছে। এখন উনি চিন্তা করলেন যে এই ধরনের জিনিসগুলো অনেক সময় বিভিন্ন সময় সমুদ্রে যারা মাছ টাছ ধরেন অনেক কিছুর মুখোমুখি হন, বিভিন্ন প্যারানরমাল বিষয়ের মুখোমুখি হন। মাছ খাওয়ার জন্য বিভিন্ন ধরনের দেও দানব উঠে আসে, এ ধরনের ঘটনাও ঘটে, বিভিন্ন মুরব্বীদের মুখ থেকে শুনেছেন। আবার যদি ভেতর থেকে চিৎকার চেঁচামেচি করা যায় যে কে এরকম বললে, এরা নাকি চলে যায়। তো মাসুম কি করেছেন, ভেতর থেকে ওই বিড়ালের একটা নাম ছিল, কি নাম এটা জানা যায়নি, তো বিড়ালের নাম ধরেন যে বিড়ালের নাম হচ্ছে মিনি। এই মিনি, কি হয়েছে রে?
কিরে ওখানে, আর ওখানে কে বসা রে, যা যা হুস হুস, এরকম বলতেছে। এটা বলার পরে মনে করছে সেই জিনিস হচ্ছে চলে যাবে, কিন্তু মাসুমের ধারণাটা ছিল ভুল। মাসুম কয়েকবার এটা বলার পর সে ওই কাঠের দরজাটা একপাশে সরিয়ে বাইরে বের হয়েছে। বাইরে বের হওয়ার পরে ওই জিনিসটার একদম মুখোমুখি হয়ে যায়। মুখোমুখি হওয়ার পর মাসুমও মারাত্মক ভয় পায়। আর ওই জিনিসটা যখন হুট করে মাসুমের মুখোমুখি হয়েছে, ওই জিনিসটা অদ্ভুত একটা শব্দ করে। অনেক সময় দেখা যায় যে বিড়ালকে যদি কেউ আক্রমণ করতে যায়, বা অনেক বড় সাইজের কিছু ইঁদুর আছে, এই ইঁদুরগুলো কিন্তু এক ধরনের শব্দ করে। ওদেরকে আক্রমণ করতে গেলে ওরা পিছু না হটে উল্টো সামনের দিকে এগিয়ে এসে খ্যাক করে এক ধরনের শব্দ করে। ওই প্রাণীটা ওইরকম খ্যাক করে মাসুমের দিকে একটা শব্দ করে ওঠে, শব্দ করে লাফ দিয়ে পানির মধ্যে নেমে চলে যায়। নেমে যাওয়ার পরে মাসুম তো প্রচন্ড ভয় পেয়েছে যে এটা ভয়ানক কোন একটা প্রাণী ছিল। এখন তার বিড়ালটা কোথায় গেল? দুঃখজনক ব্যাপার হলো সত্য যে তার বিড়ালটা খুব কাছাকাছি মরে পড়েছিল। বিড়ালটার পেছনের দুই পা একদম ছেঁড়া ছিল, দুই পায়ের অংশ পাওয়া যায়নি। বিড়ালের পেটের ভেতরে থাকা নাড়িভুড়িগুলো বের হয়ে এসেছিল, রক্তে ওই সাইডটা ভেসে গেছে। তো এই দৃশ্য দেখার পর মাসুম তো চিৎকার চেঁচামেচি শুরু করে, ও সারেং ও সারেং বলে ডাকা শুরু করে, মানে আকিব মাঝিকে ডাকাডাকি শুরু করে। আকিব মাঝি উঠে যায়, অন্যান্য মাঝিরা উঠে যায়, কি হয়েছে। তো মাসুম সব কথা খুলে বলে। তখন আকিব মাঝি অবাক না হয়ে মাসুমকে জানায় যে মাসুম, আসলে এই মাছ সমুদ্রের মাছ টাছ ধরতে আসলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। স্থলভাগের ঘটনার সাথে এগুলোর ঘটনার মিল আসলে পাওয়াটা মুশকিল। অনেক ভয়ানক জিনিস আমরাও দেখতে পাই, ভয় পাওয়ার কিছু নাই। আর তোমার আদরের বিড়ালটা মারা গেছে, আমরাও একে নিজেদের পরিবারের একটা সদস্য মনে করতাম। হায়াত মৌত সবকিছু তো আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, তুমি মনে কষ্ট পেও না। এরপরে ওই বিড়ালের দেহাবশেষটা সমুদ্রে ফেলে দেয়া হয়। মাসুমের মন টন তো খুব খারাপ, মাসুম শুয়ে পড়েছে। তো গভীর রাত্রে কিন্তু আবার জাল ফেলতে হবে। তো গভীর রাত্রে সকলে জাল ফেলেছে, মাসুমের তো মন খারাপ, সে আর ওঠে নাই, সে তার ঘুমানোর জায়গাতে ঘুমিয়ে আছে। সকালবেলা যখন ওই জাল ফেলার পর জালটা টানবে, যখন একটু সূর্যের আলো ফুটে উঠেছে, গভীর সমুদ্রে আবার ওই জাল ফেলার পরে তারা আবার ঘুমিয়েছে। যখন সূর্য উঠেছে, আলো ছড়াচ্ছে, তখন আবার উঠেছে সবাই। তখন খেয়াল করে মাসুম ট্রলারে নাই। ট্রলারের নিচের অংশে বরফ থাকে, এই বরফের মধ্যে মাছ যেগুলো ধরা হয় সেগুলো রাখা হয়। এখন নিচে যাওয়া হয় না, মাসুম নাই। তো এখানে তো খোঁজাখুঁজির অন্য কোনো জায়গা নাই, এখানে তো ট্রলারের মধ্যেই থাকবে, তাছাড়া সে কোথায় যাবে এই মাছ সমুদ্রে? মাসুমকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এখন মাসুম কোথায় গেল? এদিকে আকিব মাঝি খুব চিন্তিত হয়ে পড়েন। আর তাদের কাছে মোবাইল ফোন থাকলেও অনেকের কাছে স্মার্টফোন ছিল, বাটনওয়ালা ফোন ছিল, কিন্তু ওই সমুদ্রের ওই জায়গাটাতে তো মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যায় না, কোনো সিগন্যালই পাওয়া যায় না। যার কারণে তার পরিবারের সাথে তো কোনোভাবেই তারা যোগাযোগ করতে সক্ষম হন নাই। তো এখন কি করবেন মনে তো বুঝে পাচ্ছেন না। এখন জাল তো তুলতে হবে, জাল তোলা শুরু হয়। জাল তোলা শুরু করেছে, এর 5 থেকে 10 মিনিটের মাথায় একজন মাঝি চিৎকার করে ওঠে, ও সারেং ও সারেং, তাড়াতাড়ি এদিকে আসো। তো আকিব মাঝি তো তার যে বসার জায়গা সেখান থেকে দৌড়ে ওখানে গিয়েছেন। কি হয়েছে? এই দেখো কি। উপস্থিত অন্য লোকরা ওইখানে চলে আসে, ওই জালের ওই অংশটাতে দেখে যে এই মাসুম সে কিন্তু একটা তাবিজ ব্যবহার করত, হাতে বাঁধা থাকতো তার সেই তাবিজটা, বেশ বড় আকৃতির একটা তাবিজ। সে খালি গায়ে থাকলে সকলের চোখ ওই তাবিজের দিকে পড়তো, এই জন্য ওই তাবিজটা সকল মানুষই, বিশেষ করে ওই নৌকায় যে মাঝিরা ছিলেন সকলেই তাবিজটা চিনতেন। তারা দেখেন যে ওই জালের সাথে ওই তাবিজটা বাঁধা। বাঁধা বলতে মনে হচ্ছে ওই তাবিজটা কেউ খুব সুন্দর করে জালের একটা ছিদ্রের মধ্য দিয়ে ওই সুতার একটা অংশ ঘুরিয়ে কয়েকটা গিট দিয়েছে, একটা গিট না, কয়েকটা গিট। এটা নিছক পেঁচানো না, এটা গিট দিয়ে রাখা। এই দৃশ্য দেখার পর উপস্থিত সবাই যা বুঝার তো বুঝে ফেলেন যে কি হয়েছে। মাসুমকে নিশ্চয়ই কেউ নিয়ে গেছে, তাছাড়া এই জিনিসটা এইভাবে কিভাবে আসবে? ওকে যে হত্যা করা হয়েছে এটাই হচ্ছে তার নিদর্শন। সকলেরই তো মন খারাপ হয়ে যায় যে বাড়িতে ফিরে কি জবাব দেবেন।
এর কি ব্যাখ্যা? সবাই সুস্থ আছে, ভালো আছে, নৌকার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, অথচ একটা মানুষ এভাবে নিখোঁজ হয়ে গেল। আকিব মাঝি যেহেতু নৌকার সারেং, সব দায় দায়িত্ব তার উপর এসে পড়ে। ওনার মন টন খুব খারাপ। তো অন্যদেরকে সান্ত্বনা দেন, অভয় দেন। অন্যরাও ভয় পেয়েছিল, কারণ রাতের বেলা একটা ঘটনা তো ঘটেছে। এরপরেই মাসুমের সাথে এই ধরনের ঘটনা ঘটলো। মূলত মাসুম ওই যে বাইরে বের হয়েছিল, ওকে দেখে ওই ভয়ানক অবয়বটা খ্যাক করে উঠেছিল। এই সব কথা তো মাসুম বলেছিল সবাইকে। তারপর বিড়ালটা মারা গেল। এই জন্য নৌকায় আরো ভয়ানক কোনো ঘটনা ঘটতে পারে বলে অন্য মাঝিরা ভয় পাচ্ছিলেন। তো আকিব মাঝি সবাইকে সান্ত্বনা দিচ্ছেন যে মাসুমের সাথে যেহেতু এই জিনিসের সাক্ষাৎ হয়েছিল, মাসুমের সাথে ঘটনাটা শেষ হয়ে গেছে। কিন্তু না, ঘটনা এখনো শেষ হয়নি। ওনারা তো মাছ ধরছিলেন, কিন্তু ওই যে রাতের বেলা, মানে তার আগের দিন পর্যন্ত মাছ ধরা মোটামুটি ভালোই মাছ পেয়েছিলেন। ওই যে রাতের বেলা ওই ভয়ানক অবয়বটা দেখার পর থেকে ওনারা যে জাল ফেলেছেন আবার গভীর রাত্রে, আর সকালবেলা জাল তুললেন, জালে তেমন কোনো মাছই ওনারা পান নাই। এরপর আবার জাল ফেলা হয়, না, জালে তেমন মাছ পড়ছে না। অথচ এই সময়ে মাছ পড়বে না এমনটা হওয়ার কথা নয়, পড়লেও খুবই সামান্য, এই বিভিন্ন এলোমেলো মাছ যেগুলোর কোনো দাম নাই, যেগুলো একদম পানির দামে বিক্রি করা যায়, এই টাইপের মাছ পাওয়া যাচ্ছিল, তাও সেটাও খুব কম। তো ওই রাত্রে সকলে শুয়ে আছে মাছ সমুদ্রে, ওনারা কিন্তু ওই ইঞ্জিনটা বন্ধ করে ওনারা ঘুমান আর কি। আর ওই একটা লাইট থাকে, লাল বা সবুজ টাইপের লাইট, এগুলো জলে নেবে যাতে দূর থেকে কোনো জাহাজ বা অন্য কোনো ট্রলার এটাকে বুঝতে পারেন বা শনাক্ত করতে পারেন যে এখানে কোনো কিছু আছে। তো ওনারা তো ঘুমিয়েছেন। হঠাৎ করে ওই যে নৌকার বা ট্রলারের উপরে ছাদের যে পাটাতন, মনে হলো ধপাস করে ওইটার উপর শব্দ হলো, এত জোরে মনে হচ্ছে কাঠের ওই পাটাতনটা ভেঙে পড়বে। এরপরে এরকম শব্দ হওয়া শুরু হলো, মানে ওই জিনিসটা হেঁটে যাচ্ছে বা এরকম ভাবে ওই জিনিসটা উপর দিয়ে যাচ্ছে, এরকম ধপ 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 বা ধপাস ধপাস এরকম শব্দ হচ্ছে। আকিব মাঝির তো ঘুম ভেঙে গেছে এবং অন্য মাঝিদেরও ঘুম ভেঙে গেছে। আকিব মাঝি ইশারা করে, মানে এরকম শব্দ করে সকলকে বলেন যে চুপ, খবরদার, কেউ একটা শব্দ করবা না, বাইরে বের হবা না, বাইরে যা কিছু হোক। তো কি হলো, এরপরে মনে হলো ওই জিনিসটা নৌকার সামনের দিকে যে ফাঁকা অংশ, ওইটার পর ধপাস করে আবার পড়ল। এরপর কি হলো আর ওনারা বুঝতে পারেন না। যখন একদম শান্ত স্বাভাবিক, তারপরও আকিব মাঝি অন্যদেরকে বাইরে বের হতে দেন নাই। বলেছিলেন যে সকালের আলো না ফোটা পর্যন্ত কেউ বের হবে না, মাছ ধরা বাদ, আগে জীবন। সকালবেলা যখন আলো ফুটেছে তখন ওনারা ওই যে ওই অবয়বটা যে ওইখানে এসেছে এমন কোন আলামত খুঁজে পান না, মানে উপরের দিকে। তখন আকিব মাঝির মনে আবার একটা সন্দেহ লাগে। উনি বলে, এই চলো তো ট্রলারের নিচের অংশে যেখানে বরফ আছে এবং মাছ আছে। ওনার প্রথম দিকে যে মাছগুলো ধরেছেন ওগুলো তো বরফ দিয়ে ঢেকে রাখা ছিল। তো ওনারা বরফের ওইখানে গিয়েছেন, গিয়ে একটা অদ্ভুত চিহ্ন আবিষ্কার করেন। ওখানে যাওয়ার পর ওনাদের কাছে মনে হয় যে মোটা সাপের মতো কিছু একটা এরকম আঁকা বাঁকা হয়ে এটার উপর দিয়ে গিয়েছে, এমন একটা চিহ্ন রয়েছে। আর আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে, নিচে বরফের মধ্যে একটা মাছও অবশিষ্ট নেই, কোনো মাছই নেই, মাছের কাঁটাও নাই, আঁশও নাই, কোনো রক্তও নেই। তো এইরকম একটা দৃশ্য ওনারা দেখতে পান। তো এইটা দেখার পর আকিব মাঝি বলেন সকলকে যে ভাই সাহেব, আমাদের এই ট্রলারের উপর কোন একটা পিশাচের নজর পড়েছে। এরকম হঠাৎ হঠাৎ হয়, কখনো যে হয় না তা না। আর এই ধরনের ঘটনা ঘটলে ওই যাত্রায় আর কোনো মাছ পাওয়া যায় না। সুতরাং আমরা আমাদের যাত্রাপথ সমাপ্ত করে আমরা বাড়ির দিকে রওনা দিব। সকালবেলায় ঘোষণার পর থেকেই ট্রলারের সব জাল আবার ঠিকঠাক মতো গুছিয়ে ওনারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। সম্পূর্ণ শূন্য ট্রলারে ওনারা ফেরত আসেন। তো ফেরত আসার পথে ওনারা আগে গিয়েছেন ওই মাসুমের বাড়ি এই খবরটা দেওয়ার জন্য। তো ওনারা যখন ওই মাসুমের যে গ্রাম, যেই জায়গাটা, ওইখানে গিয়েছেন, সবাই ওনাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে এবং কেউ কেউ বলছেন যাও যাও মাসুমের বাড়িতে যাও।
এই কথার রহস্য এবং এভাবে অদ্ভুতভাবে তাকানোর রহস্য ওনারা বুঝতে পারছেন না যে একটা খবর ওনারা দিতে এসেছেন, মনে হচ্ছে ওনাদের জন্যই কোনো খবর অপেক্ষা করছে। ওনারা যখন মাসুমের বাড়িতে গিয়েছেন, যাওয়ার পর মাসুমের পরিবারের সদস্যরা ওনাদেরকে দেখেই বলেন যে আপনারা আমাদের ছেলেটারে বাঁচাতে পারলেন না। অথচ ওনাদের ছেলের মৃত্যুর খবর ওনাদের মুখ দিয়েই আসার কথা ছিল, কিন্তু ওনারা কিভাবে জানলেন ওনার ছেলে মারা গেছে? কোনো মোবাইল ফোনে তো তাদেরকে জানানো হয়নি। তো ওনারা বলেন যে মাসুমের লাশটা সমুদ্রের যেই অংশে সাধারণত ওনারা বিভিন্ন কাজকর্ম সারেন আর কি, প্রয়োজনীয় কাজ, ওই পরিবারের মানে মাসুমের আত্মীয় স্বজনরা বা মাসুমের বাড়ির লোকজনরা সমুদ্রের যেই অংশটাতে সবসময় আসা যাওয়া করেন, ওইখানে মাসুমের ডেড বডি ভেসে আসে। মাসুমেরই এক আত্মীয় উনি গিয়ে দেখেন একটা লাশ সমুদ্রের তীরে উপুর হয়ে পড়ে আছে, খালি গায়ে ছিল। উনি বুঝতে পারেন নাই, যখন ওটাকে সরিয়েছেন মানে চিৎ করেছেন, তখন দেখেন যে এটা মাসুমের লাশ, আর তার চোখ দুটো খুবলে তুলে ফেলা। তাছাড়া শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন ওনারা দেখেন নাই। তো ওনারা চিন্তা করেছিলেন যে মাসুমকে কেউ কি মেরে ফেলে রেখেছে, অথবা ওই যে ট্রলার, ওই ট্রলারে কোনো ডাকাত পড়েছে, ডাকাতটা ওই নৌকার সবাইকে মেরে ফেলেছে। ওনারা এই চিন্তা করেছিলেন। ওই কারণে ওনারা যখন ফেরত এসেছেন, গ্রামের লোকজন অদ্ভুত ভাবে তাকিয়েছিলেন যে কিরে, ওনারা জীবিত আছে। তো ওনারা তো আবার মাসুমের বাড়ির দিকে তাড়াতাড়ি করে যাচ্ছেন। মাসুমের বাড়িতে যাওয়ার পর এই তথ্যটা পান। এই তথ্যটা পাওয়ার পর ওনারা তো আসলে খুবই অবাক হন যে মাসুমের লাশ যেদিন ও মারা গেল বলে শনাক্ত করেছে, বা তারপর ওর যে একটা তাবিজ ছিল, তাবিজটা জালে ভেসে এসেছে, ওই দিনই ওই লাশটা ওই ঘাটেই পাওয়া যায়। কি এর রহস্য? তো যাই হোক, এরপরে ওই আকিব মাঝি উনি আবারও একবার এই নৌকাটা নিয়ে উনি সমুদ্রে যাত্রা শুরু করেছে, অল্প কয়েকদিন পরেই আর কি। কারণ ওই যে কথা আছে যে, বা প্রচলিত আছে যে এরকম সমস্যা হলে ফেরত আসতে হয়। এরপর উনি আবার যান। আবার যাওয়ার পর প্রথম দিনেই আরো একটা ভয়ানক ঘটনা ঘটে, খুব শিউরে ওঠার মতো ঘটনা। জাল ফেলার পর, এটা কিন্তু দিনের বেলার ঘটনাই বলছি, জাল ফেলার বেশ অনেকক্ষণ পর ওনারা ওটা তুলবেন। যখন জাল তোলা শুরু করেছেন, হঠাৎ করে মনে হয় ওই জাল নিচে কোনো কিছুর সাথে আটকে গেছে, খুব শক্তভাবে, কোনোভাবেই তুলতে পারছেন না। গভীর সমুদ্রে সাধারণত, বা অগভীর সমুদ্র, বা মানে হালকা গভীর এরকম আর কি, এরকম কোনো জায়গায় অনেক সময় কিছু সমস্যা দেখা দেয়। সেটা হলো ডুবে যাওয়া কোনো জাহাজ বা ট্রলার বা নৌকার কোনো অংশে জাল লেগে গেলে তখন এই সমস্যাটা হয়। তখন নিচে নেমে জালটা ছাড়াতে হয়। আর নিচে নামার জন্য ওনারা সবসময় অক্সিজেন ব্যবহার করেন। ওখানে এক ধরনের স্যালো মেশিনের মতো মেশিন আছে, ওই মেশিন দিয়ে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। ওইখানে ট্রলারে বা নৌকায় যে ডুবুরিরা থাকেন, ওনারা নিচে গিয়ে দীর্ঘ সময় নিয়ে ওই জালটা সরিয়ে আনেন। তো ওই ট্রলারে থাকা আরেকজন খুব ভালো মানের ডুবুরি, উনি ওই অক্সিজেন নিয়ে পাইপ নিয়ে নিচে নামেন। প্রায় 20 মিনিট পর উনি উপরে উঠে আসেন। উঠে আসার পর ওনার তো খুব হন্তদন্ত অবস্থা, ভয়ানক তার চেহারা হয়ে গেছে। মনে হচ্ছে যে উনি প্রচন্ড হাঁপাচ্ছেন, কিন্তু সমুদ্রের নিচে উনি গিয়েছেন, খুব বেশি যে নিচে গিয়েছেন বিষয়টা তো এরকম না। উনি নিচে যাওয়ার পরে উনি যেটা দেখেছেন সেটা সকলকে বলেন। একটু স্বাভাবিক হওয়ার পরে সকলকে বলেন যে উনি নিচে যান। বেশ খানিকটা নিচে যাওয়ার পর, ওই সময় দিনের বেলা ছিল, সূর্যের আলোটা বেশ ভালোই ছিল, যার কারণে সমুদ্রের বেশ খানিকটা গভীর পর্যন্ত সূর্যের আলো পৌঁছেছিল। তো উনি নিচে যাওয়ার পর ওনার কাছে মনে হলো যে পেঁচানো কোনো কিছুর সাথে ওই জালটা লেগে গেছে। তো উনি মনে করেছিলেন যে জাহাজের কোনো ভাঙা অংশ টংশ এটার সাথে লেগে গেছে। আর ওই অংশটা অতটা গভীরও ছিল না, যার কারণে উনি আরেকটু নিচ দিকে যাওয়ার সাহস করেছিলেন। তো উনি নিচে যাওয়ার পর যেটা দেখেন, এইটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন এটা মোটেও পেঁচানো কোনো জিনিস না, বা জাহাজের কোনো অংশ না। এটা ভয়ানক একটা সাপ, অনেক মোটা আকৃতির একটা সাপ। ওটা পেঁচিয়ে ওইভাবে আছে, এবং সাপের উপরের অংশটা একটা নারী অবয়বের মতো, কোকড়ানো চুল আছে, চোখগুলো জলজল করছে, এবং ওইটা তাকে দেখে খুব বিশ্রীভাবে হেসে দেয়। হেসে দেওয়ার পর ওই জিনিসটা আস্তে আস্তে তার দিকে আগাতে থাকে।
তখন উনি মারাত্মক ভয় পান। ভয় পাওয়ার পর উনি দ্রুত উপরে চলে আসেন, আর উপরে আসার পর উনি ঘটনাটা বলেন। তবে এরপরে দেখা যায় যে জালটা কিন্তু আপনা আপনি ছুটে এসেছে। আকিব মাঝি বুঝতে পারেন যে না, খুব বড় ধরনের বিপদে পড়েছে, এই বিপদটা এইভাবে যাবে না, আর এটা একটা সাইন মাত্র, মানে চিহ্ন মাত্র, এমন একটা নিদর্শন দেখিয়েছে যে আমরা যেন দ্রুত সরে চলে যাই, তা না হলে আমাদের সবার মৃত্যু অনিবার্য, আর মাছও পাওয়া যাবে না একটাও। উনি এই ঘটনা ঘটার পরপরই দ্রুত জাল গুছিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। যাওয়ার পর একজন ভালো হুজুরের সাথে পরামর্শ করেন। তো হুজুর বলেন যে সমুদ্রে এরকম অদ্ভুত রকমের জিন, এগুলো অত্যন্ত শক্তিশালী, এগুলো থাকে। আবার অনেক সময় কোনো কোনো মানুষ ব্ল্যাক ম্যাজিক করে এই ধরনের অদ্ভুত শক্তিশালী দেওদানবকে কোনো একটা ট্রলারের উপর চালান করে দেয়, তখন ওই ট্রলার দিয়ে আর কোনো মাছ ধরা পসিবল হয় না, ট্রলারে যারা থাকে তাদেরও জীবনও বিপন্ন হয়। নির্দিষ্ট আসলে কি কারণ, এটা কি ব্ল্যাক ম্যাজিক করে কারো ক্ষতি করার জন্য ওইটাকে চালান করে দেওয়া হয়েছিল, নাকি অন্য কোনো কারণ ছিল, এই বিষয়ে ওই হুজুর কিচ্ছু বলতে পারেননি। হুজুর একটাই পরামর্শ দেন আকিব মাঝিকে, যে আকিব, তোমার একটাই পরামর্শ দেই, তুমি এই নৌকার কোনো অংশ নিয়ে আর কোনো কাজ করতে পারবা না। এই নৌকা টুকরো টুকরো করে, বা এই ট্রলারটা টুকরো টুকরো করে এটাকে পুরাই ফেলতে হবে। এর যে ইঞ্জিন আছে, এই ইঞ্জিনও তুমি অন্য জায়গায় বিক্রি করে দিবা। এরপর সম্পূর্ণ নতুন করে আর একটা ট্রলার তুমি বানাও, আশা করা যায় তাতে কোনো সমস্যা হবে না। হুজুরের পরামর্শ অনুযায়ী আকিব মাঝি এই কাজটি করেন। এই কাজটি করার পর আল্লাহর রহমতে পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি। উনি ওনার ওই ট্রলার দিয়ে এখনো পর্যন্ত মাছ ধরছেন বলে জানা গেছে। তবে প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন, মৎস্যকন্যার মতো একটা অবয়ব, কিন্তু সেটা মৎস্যকন্যা না, হঠাৎ করে ওই নৌকাতেই কেন আসলো? তারপর একের পর এক অঘটন। মাসুম মারা গেল, মাসুমের তাবিজটা গিট্টু দেয়া, সেখানে মানে গিট দিয়ে ওই জালের সাথে বেঁধে দেয়া, ওইটা একটা সাইন ছিল। আবার ওই একই দিন মাসুমের ডেড বডি ভেসে এসেছে তার বাড়ির কাছে সমুদ্রের উপকূলে। এরপরে আবার সব মাছ খেয়ে ফেলেছে। রাতের বেলা ওই ভয়ানক পিশাচটা নৌকার উপর আসে, অন্য কারো আক্রমণ করে নাই, কিন্তু মাছগুলো খেয়ে চলে যায়। এরপরে আবার তারা চলে আসেন, আবার যান, তারপরে নিচে আবার জাল আটকে যায়। ওই অবয়বটা নিশ্চয়ই ওই ট্রলারের উপর নজর রাখছিল। কি সে কারণ এটা জানা যায় না, কেনই বা এলো, কেন এরকম করছিল, কোনো রহস্যর কোনো কুল কিনারা করতে পারা যায় নাই।